চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। তো আমরা আজকে নবম দশম শ্রেণী গণিতের খুবই একটা ইম্পর্টেন্ট অধ্যায়, সেটা হচ্ছে অধ্যায় 10 অর্থাৎ দূরত্ব উচ্চতা অর্থাৎ হাইট এন্ড ডিস্টেন্স। এই চ্যাপ্টার নিয়ে আজকে আমাদের এর বেসিক আলোচনা এবং সূত্র নিয়ে আমরা কথা বলবো, যেগুলো খুঁটিনাটি বিষয় জানলে বুঝতে পারলে আমরা এর পরে অঙ্কগুলো খুব ভালো করে করতে পারবো। এবং এই দূরত্ব উচ্চতা আমরা ব্যবহার করতে গিয়ে আমাদের দূরত্ব উচ্চতা আসলে কিসের দূরত্ব, কিসের উচ্চতা, অর্থাৎ টাওয়ারের উচ্চতা, গাছের উচ্চতা, তারপর হচ্ছে সমুদ্রের গভীরতা, এরপরে যেগুলো আমরা সাধারণভাবে মাপতে পারি না সেগুলো এই দূরত্ব উচ্চতা চ্যাপ্টারে ত্রিকোণমিতিক অনুপাতকে ব্যবহার করে আমরা এইগুলোর দৈর্ঘ্য মাপা শিখব। শুধু তাই নয়, অতি প্রাচীন কাল থেকে মানুষ পৃথিবীতে বসে সূর্যের দূরত্ব, চাঁদের দূরত্ব এগুলো বের করা শিখেছে, অর্থাৎ এগুলো বের করতে তখন। তো আমরা দেখব গাছের ছায়া থেকে গাছের উচ্চতা মাপা যায়, নদীর পাড়ে দাঁড়িয়ে নদীর প্রস্থ কতটুকু সেটাও মাপা যায়, ঠিক আছে। তো বিভিন্ন পাহাড় পর্বতের উচ্চতা মাপতে গিয়ে এই ত্রিকোণমিতিক অনুপাতকে ব্যবহার করে এই দূরত্ব উচ্চতা মাপা সম্ভব হয়েছে। ওকে, তো আমরা আসি প্রথম শুরুতে আমরা সোজা একটা গাছের কথা ভাবছি। মনে করেন সোজা একটা গাছ, ওকে, এটা হচ্ছে সোজা, আমি ধরে নিচ্ছি একটা গাছ এবং এ হচ্ছে ভূমি, ঠিক আছে। ভূমি অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে এই সোজা একটা গাছ, মনে করেন এ এবং বি একটা গাছ। এই গাছের নিশ্চয় আপনি বলবেন এই ভূমির উপরে যেহেতু এটা অবস্থান করেছে অর্থাৎ সোজা গাছটা, তাহলে নিশ্চয়ই বলবেন এই বি বিন্দুটা হচ্ছে গাছের গোড়া, ওকে। এইটা নিশ্চয়ই বলবেন এটা হচ্ছে শীর্ষবিন্দু, ওকে। এটা তো ঠিক আছে নাকি? তাহলে এ হচ্ছে সোজা একটা গাছ, যে গাছে এটা হচ্ছে শীর্ষবিন্দু বা গাছের আগা, যাকে বলে ভার্টেক্স পয়েন্ট। এবং এই গাছের যেটা গাছের গোড়া অর্থাৎ যেটা ভূমি থেকে উঠেছে অর্থাৎ এই ভূতলের উপরে, তাহলে এই বি বিন্দুটা হচ্ছে গাছের পাদবিন্দু বা পাদদেশ বা গাছের গোড়া, যাকে বলে ফুট পয়েন্ট, বি বিন্দুটা, ওকে। তো বি বিন্দুটা এই এবি, যে এটা কি, তাহলে এবি যদি এটা গাছ হয় তাহলে এই পুরোটা হচ্ছে গাছের উচ্চতা, এটা হয় উর্ধ্বরেখা বা উলম্ব রেখা। তাহলে আমরা গাছের উচ্চতা যেটা এ থেকে বি, এটাকে আমরা উর্ধ্বরেখা বলতে পারি বা উলম্ব রেখাও বলতে পারি, ওকে। অর্থাৎ যেটা সোজা ভূমির উপরে দাঁড়িয়ে থাকে লম্বালম্বি হবে তাকে আমরা উর্ধ্বরেখা বলবো। অর্থাৎ আমাদের উর্ধ্বরেখা জিনিসটা জানা প্রয়োজন ছিল এই ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে দূরত্ব উচ্চতা চ্যাপ্টার করতে গিয়ে, ওকে। এরপরে আসি তাহলে উর্ধ্বরেখা বা উলম্ব রেখা বা গাছের উচ্চতা জিনিসটা আমরা বুঝতে পারছি, গাছের উচ্চতা জেনে সেটাই উর্ধ্বরেখা বা উলম্ব রেখা। তার মানে আমরা বুঝতে পারছি ভূমির উপরে কোনো কিছু দাঁড়িয়ে থাকা সোজাসুজি সেটাই হচ্ছে উর্ধ্বরেখা, ক্লিয়ার। এখন আসি এই গাছের উচ্চতা যদি এবি হয়, এবি থেকে এই ভূমিতে আমি 30 মিটার বা 5 মিটার দূরে এখানে সি বিন্দুতে আসলাম ভূমির উপরে, ঠিক আছে। গাছের গোড়া থেকে কতটুকু গেলাম, 30 মিটার সামনে গেলাম, কতটুকু 30 মিটার এসে সি বিন্দুতে আসলাম। এই যে ভূমির উপরে যে একটা রেখা আমি কল্পনা করছি, অর্থাৎ ভূমির উপরে যদি কোন একটা রেখা শোয়ানো থাকে, ঠিক আছে, এই ভূমির সমান্তরাল বরাবর ভূমির উপরে এটাকে বলা হয় ভূরেখা। তাহলে ভূরেখা বা শয়ন রেখা এবং উলম্ব রেখা আশা করি আমাদের কাছে ক্লিয়ার। এরপরে আসি এই যে গাছের শীর্ষ বা গাছের চূড়া, ঠিক আছে, বা গাছের আগা, আমি যেখানে 30 মিটার এখানে আসলাম, আমি যখন এখান থেকে উপরের দিকে তাকালাম, ঠিক আছে, এখানে যে আমি এখন উপরের দিকে তাকালাম, ওকে, নিশ্চয়ই আমার দৃষ্টি সাধারণত সবসময় মানুষের দৃষ্টি কেমন থাকে, সোজা থাকে না। যখন গাছের শীর্ষের দিকে তাকালাম তখন উপরের দিকে তাকাচ্ছি, ঠিক আছে, এই যে উপরের দিকে তাকাচ্ছি। তাহলে এই যে উপরের দিকে তাকালাম, এই উর্ধ্বরেখা এবং ভূরেখা মিলে এখানে একটা তল তৈরি করেছে। অর্থাৎ মনে করেন এইটা একটা অ্যাঙ্গেল, মনে করেন এই যে এইটা একটা ত্রিভুজ, ঠিক আছে। এটা যদি ভূপৃষ্ঠ হয়,
এইটার উপরে যখন এটাকে আমি রাখলাম, এখানে একটা উলম্ব তল, এইদিকে একটা উলম্ব তল তৈরি করেছে না, এটাকে বলা হয়, অর্থাৎ এইটাকে বলা হয় উলম্ব তল, এই পুরোটাকে বলা হয় উলম্ব তল। বি সি হচ্ছে কি উলম্ব তল। ওকে, এটা হচ্ছে উলম্ব তল এবিসি, এই পুরোটা হচ্ছে উলম্ব তল। আশা করি বুঝছি। তাহলে উলম্ব তল কি জিনিস, উর্ধ্ব রেখা কি জিনিস, এবং ভূরেখা বা শয়ন রেখা কি জিনিস, আসলে আমাদের কাছে ক্লিয়ার। ওকে, এখন আসি, তাহলে আমি যখন উপরের দিকে তাকালাম, এই যে এখানে এসিডি একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে না, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে না, অর্থাৎ একটা কোণ তৈরি হয়েছে এখানে নিশ্চয়ই। এই যে গাছের শীর্ষ, এই যে গাছের শীর্ষের উন্নতি কোণ, এটাকে বলা হয় উন্নতি কোণকে আবার এলিভেশন অ্যাঙ্গেল, আমরা উন্নতি কোণ করব এলিভেশন অ্যাঙ্গেল আর অবনতি কোণ করব ডিপ্রেশন অ্যাঙ্গেল। সো এই যে গাছের শীর্ষ ভূমির কোন একটা বিন্দুতে, ভূমির সমান্তরালে বা ভূমির সমান্তরাল রেখার উপরে, বিষয়টা আবার বলি, ভূমির সমান্তরাল রেখা কোন একটা ভূমির উপরে কোন বিন্দু বা ভূমির সমান্তরাল রেখার উপরের কোন একটা বিন্দু, এ হচ্ছে এই বিন্দুটা, এই গাছের শীর্ষ এ বিন্দু সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ, ঠিক আছে? তাহলে এইটাকে বলা হচ্ছে উন্নতি কোণ বা এলিভেশন অ্যাঙ্গেল। ওকে, তাহলে উন্নতি কোণটা কোথায় হয়েছে, সি বিন্দুতে, এ বিন্দুর উন্নতি কোণ সি বিন্দুতে, অর্থাৎ গাছের শীর্ষের উন্নতি কোণ কোথায়, সি বিন্দুতে। তাহলে বিন্দুটা কোনটা, কার উন্নতি কোণ বের করতেছি, এ, বিন্দুটা কোথায় হবে, ভূমির সমান্তরালে সি বিন্দুতে। বিষয়টা একটু বুঝি। তাহলে উন্নতি কোণের ডেফিনেশনটা কি দাঁড়াচ্ছে, যে ভূতলের সমান্তরাল কোন বিন্দুতে ভূমির সমান্তরালের উপরে কোন বিন্দুর ভূমির সাথে যে কোণ তৈরি করে তাকে কি বলে, উন্নতি কোণ বলে। অর্থাৎ উন্নতি কোণ সবসময় ভূমির সমান্তরাল রেখার সাথে কোণটা তৈরি করে, এবং যে বিন্দুর উন্নতি কোণ বের করবো সেটা সবসময় ভূমির সমান্তরাল রেখার উপরে থাকে। বিষয়টা ক্লিয়ার? ভূমির সমান্তরাল রেখার উপরে এই যে এ বিন্দুর উন্নতি কোণ, তাহলে এটা বলবো কি আমরা, সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ, ঠিক আছে? এটা যদি হয় 30 ডিগ্রি, তাহলে উন্নতি কোণ হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে উন্নতি কোণ বিষয়টা কি, সবসময় ভূমির সমান্তরাল রেখার সাথে কোণ তৈরি করবে, এবং যে বিন্দুর উন্নতি কোণ বের করব সেই বিন্দুটা সবসময় ভূমির বা সমান্তরাল রেখার উপরে থাকে। তাহলে সি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি, বা সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে এলিভেশন অ্যাঙ্গেল, বিষয়টা ক্লিয়ার? তাহলে এখন অবনতি কোণ কোনটা, অবনতি কোণ হচ্ছে এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবনতি কোণ। যদি বলে 30 ডিগ্রি, তখন সেটা আমরা কিভাবে করব, আমরা, কারণ উন্নতি কোণ আর অবনতি কোণ যেটা বলো না কেন সেটা সবসময় সমান্তরাল রেখার সাথে কোণটা তৈরি করে। তাহলে এখানে তো আমার এখানে তো কোনো সমান্তরাল রেখা নাই, তাহলে যে বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবনতি কোণ বের করতেছি, এটা হচ্ছে সি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ। এখন বলতেছি এ বিন্দুতে সি বিন্দুর অবনতি কোণ। বিষয়টা তখন আমরা কিভাবে করব, আমরা এখানে ভূমির সমান্তরাল রেখার ভূমির সমান্তরালে এখানে একটা রেখা আঁকবো, ড্র করব, সেই রেখার সাথে এখানে 30 ডিগ্রি কোণ তৈরি করব। এটা হচ্ছে এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবনতি কোণ, এটাকে বলা হচ্ছে অবনতি বা ডিপ্রেশন অ্যাঙ্গেল। বিষয়টা ক্লিয়ার? তাহলে যে যে সি বিন্দুর অবনতি কোণ এ বিন্দুর সাপেক্ষে, এ বিন্দুতে সি বিন্দুর অবনতি কোণ সিএডি কোণ সমান 30 ডিগ্রি। সি বিন্দুর অবনতি কোণ কোথায়, এ বিন্দুতে, সেটা হচ্ছে অবনতি কোণ 30 ডিগ্রি। আর এ বিন্দুর উন্নতি কোণ সি বিন্দুতে কত, 30 ডিগ্রি।
আর এ বিন্দুতে সি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। বিষয়টা ভেরি সিম্পল। বিষয়টা যদি আমি আর বলে দিচ্ছি যে ভূমির সমান্তরাল এটা একটা রেখা, ঠিক আছে? তো এই রেখার এই বিন্দু সেটা হচ্ছে মনে করেন এ এবং বি একটা রেখা। এইখানে পি বিন্দু, পি একটা বিন্দু, দেখেন ভূমির সমান্তরাল রেখার উপরে বিন্দুটা, ভূমির সমান্তরাল রেখার উপরে পি বিন্দু, এটা একটা পি বিন্দু। ক্লিয়ার? তো এই পি বিন্দুর উন্নতি কোণ, এই পি বিন্দুর উন্নতি কোণ এ বিন্দুতে, পি বিন্দুর উন্নতি কোণ এ বিন্দুতে, এটা হচ্ছে উন্নতি কোণ। এই জিনিসটা আমাদের বুঝতে হবে, যেটা আমাদের অঙ্ক করতে লাগে, ঠিক আছে? সো উন্নতি কোণ যেখানে ফরম্যাট করে সাধারণত ভূমির সমান্তরাল রেখার কোণটা তৈরি হবে, এবং যে বিন্দুর উন্নতি কোণ বের করব সেটা সবসময় ভূমির সমান্তরাল রেখার উপরে থাকে। তাহলে পি বিন্দুর উন্নতি কোণ, এই যে পি বিন্দুটা, পি বিন্দুর উন্নতি কোণ এ বিন্দুতে, এটা যদি হয় এখন 30 ডিগ্রি বা 45 ডিগ্রি, যেটাই ধরুন না কেন, 60 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি 45 ডিগ্রি হতে পারে, তাহলে পি বিন্দুর উন্নতি কোণ এ বিন্দুতে, বা এ বিন্দুতে পি বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি, বা এ বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। ক্লিয়ার? এখন দেখেন ভূমির সমান্তরাল রেখার নিচে এখানে একটা বিন্দু নিলাম, সেটা হচ্ছে মনে করেন কিউ বিন্দু। এই কিউ বিন্দুটা দেখেন ভূমির সমান্তরাল রেখার নিচে, কিউ বিন্দুটা যে এখানে কোণ তৈরি করলো, দেখছেন এই কিউ বিন্দুটা, ওকে, কিউ বিন্দুটা, তাহলে এটা এখানে যে উন্নতি কোণ হয়েছে, কার উন্নতি কোণ? পি বিন্দুর উন্নতি কোণ ভূমির সমান্তরাল রেখা, ঠিক আছে? এটা হচ্ছে পি বিন্দু। আর এখানে হচ্ছে কিউ বিন্দুর অবনতি কোণ, এই যে কিউ বিন্দু, এখানে যে কিউ বিন্দুটা আছে এটা হচ্ছে কিউ বিন্দু, এই কিউ বিন্দুর অবনতি কোণ, এই কিউ বিন্দুর অবনতি কোণ এটা হচ্ছে অবনতি এ বিন্দুতে, এ বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবনতি কোণ, এই হচ্ছে অবনতি কোণ। ওকে, বিষয়টা যদি আমি আরেকটু ক্লিয়ার করি, আরো বিষয়টা একটু ভালো করে ক্লিয়ার করি, মনে করেন এখানে একটা টাওয়ার আছে, ঠিক আছে, বা এখানে একটা টাওয়ার আছে, ওকে, বা এখানে একটা ফিলার আছে বা স্তম্ভ আছে। মনে করে এখানে আপনার একজন ফ্রেন্ড রহিম, সে এখানে কি করছে? দাঁড়িয়ে আছে। তো আপনি এই টাওয়ার থেকে 20 মিটার দূরে গিয়ে আপনি দেখলেন আপনার বন্ধু এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তাহলে আপনার বন্ধু কতটুকু দাঁড়িয়ে আছে? মনে করেন আপনি হচ্ছেন রহিম আর এ হচ্ছে করিম, ঠিক আছে? আপনি যে বিন্দুতে দাঁড়িয়ে আছেন সেখানে যদি বলা হয় যে করিমের উন্নতি কোণ 30 ডিগ্রি, তাহলে এই করিমের উন্নতি কোণ কোথায় এসে? এইটাই হচ্ছে ভূমি, এইটাই হচ্ছে ভূমি, এই যে ভূমির সমান্তরাল, তাহলে এইখানে কোণ তৈরি করবে কত ডিগ্রি? 30 ডিগ্রি হোক, 45 ডিগ্রি হোক, যেটা হোক না কেন, এইটা হচ্ছে উন্নতি কোণ, এটা হচ্ছে উন্নতি কোণ। তাহলে করিমের উন্নতি কোণ কোথায় তৈরি করেছে? ভূমিতে। করিমের উন্নতি কোণ কোথায় তৈরি করেছে? ভূমিতে। এরপরে আসেন, আপনাকে যখন করিম দেখলো ওখানে একটা কি হচ্ছে, একটা মনে করেন বিমান, ঠিক আছে, ঠিক আছে, একটা মনে করেন বিমান, ঠিক আছে। সো বিমানটা আমি যদিও সুন্দর করে রাখতে পারি না, আপনি সুন্দর রাখতে পারবেন। বিমান, এই যে বিমান এখানে, তো এই বিমানটা মনে করেন এটা ধরে নিচ্ছি আমি করিম এবং রহিম, এটা আর পয়েন্ট, এটা কে পয়েন্ট, এটা মনে করেন এস পয়েন্ট, ঠিক আছে। এখন এস পয়েন্টে যখন বলবে আপনাকে যে করিম যেখানে আছে এস পয়েন্টে করিমের অবনতি কোণ 30 ডিগ্রি, কোথায়? এস বিন্দুতে। তাহলে এস বিন্দুতে এখানে তো কোনো সমান্তরাল রেখা নাই, তাহলে যে বিন্দুটা বলবে সেখানে আমরা একটা সমান্তরাল রেখা কল্পনা করব, ঠিক আছে, সমান্তরাল রেখা। ক্লিয়ার? এই সমান্তরাল রেখা এই বিন্দুতে, এইটা হচ্ছে 30 ডিগ্রি
বা 45 ডিগ্রি যেটাই হোক না কেন এটা হচ্ছে অবনতি কোণ। তাহলে ভূমির সমান্তরাল রেখার নিচে ছিল ক বিন্দুটা, ভূমির সমান্তরাল রেখার নিচে ছিল ক বিন্দুটা, ক বিন্দুটা অর্থাৎ ভূমির সমান্তরাল রেখার নিচে কোন বিন্দু ভূমির সাথে বা ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ তৈরি করে তাকে অবনতি কোণ বলে। আর ভূমির সমান্তরাল রেখার সাথে এবং যে বিন্দুটা ভূমির সমান্তরাল রেখার উপরে থাকবে সাথে যে কোণ তৈরি করে তাকে উন্নতি কোণ বলে। আশা করি আমরা উন্নতি কোণ এবং অবনতি কোণ বিষয়টা বুঝতে পারবো। এবং বিষয়টা যদি আমি আরো ক্লিয়ার করি, মনে করেন এখানে ভূমির উপরে আপনারা দুইজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, একজন আবুল আর একজন বাবুল। ওকে, এখন আবুল আর বাবুল দেখলো ওখানে কিছু উচ্চতায়, মনে করেন এই উচ্চতায়, এখানে একটা ঘুড়ি উঠতেছে। কি হচ্ছে? একটা ঘুড়ি উঠছে, বা ঘুড়িটা এখানে ফিক্সড, বা ধরে নেন সেখানে একটা হেলিকপ্টার আছে, বা ওখানে একটা পাখি উঠতেছে, বা দেখা যাচ্ছে এখানে একটা বেলুন উঠতেছে এই বিন্দুতে। ঠিক আছে, এই উচ্চতায় একটা বেলুন উঠতেছে। এখন আপনাকে বলা হলো যে আবুল এবং বাবুল যে বিন্দুতে দাঁড়িয়ে আছে তাদের অবনতি কোণ, আবুলের অবনতি কোণ 60 ডিগ্রি আর বাবুলের অবনতি কোণ 30 ডিগ্রি। বিষয়টা কিরকম তাহলে? অবনতি কোণ কি করে? অবনতি কোণ সবসময় ভূমির সমান্তরাল রেখার সাথে কোণ তৈরি করে, ঠিক আছে, কিন্তু কোণ তৈরি করে, ঠিক আছে, কিন্তু অবনতি কোণে সবসময় বিন্দু নিচে থাকে, সমান্তরাল রেখা যার সাথে কোণ তৈরি করবে সে উপরে থাকে। তাহলে এই যে বিন্দুতে, মনে করেন এই বিন্দুটা বলে দিল সেটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। এই বিন্দুতে একটা কি বেলুন উঠতেছে, তো বললো এ বিন্দুতে অবনতি কোণ 60 ডিগ্রি। তাহলে এখানে আমাকে একটা সমান্তরাল রেখা কল্পনা করতে হবে। এই সমান্তরাল রেখার এই হচ্ছে অবনতি কোণ 60 ডিগ্রি। এ বিন্দুর অবনতি কোণ কত? 60 ডিগ্রি। কোথায়? সি বিন্দুতে, সি বিন্দুর সাপেক্ষে, সি বিন্দুতে এ বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি। ক্লিয়ার? আর অবনতি কোণ বলেছে 30 ডিগ্রি। কোথায়? সি বিন্দুতে। তাহলে এই সি বিন্দুতে বাহুলের অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বারবার খেয়াল করে অবনতি কোণ তৈরি হওয়ার সময় সমান্তরাল রেখার নিচে থাকে বিন্দুটা, অবনতি কোণ, ঠিক আছে, এবং উন্নতি কোণ তৈরি হওয়ার সময় সমান্তরাল রেখার উপরে থাকে পি বিন্দুর উন্নতি কোণ। কোথায়? এ বিন্দুতে। আর এখানে এ বি এর অবনতি কোণ কোথায়? সি বিন্দুতে, 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। যদি উন্নতি কোণ অবনতি কোণ আমাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখানে অঙ্ক করার কোনো ব্যাপার না। ওকে, সো এখন আসি, আমরা ছোটবেলায় যে জেনেছিলাম যে দুইটি সমান্তরাল রশ্মি বা রেখাকে অন্য কোন একটা রেখা যদি ছেদ করে তাহলে তাকে কি বলা হয়? ছেদক। এবং এই ছেদক এইটা আর এটা এখানে যে কোণ তৈরি করছে এই দুইটাকে বলা হয় কি কোণ? একান্তর কোণ। এই দুটাকে কি কোণ বলে? একান্তর কোণ বলে। তাহলে এটা যদি হয় 30 ডিগ্রি তাহলে বি বিন্দু থেকে কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। এটা যদি হয় 60 ডিগ্রি, এ বিন্দু থেকে কত ডিগ্রি হবে? তাও 60 ডিগ্রি হবে। তাহলে আমরা এই বিষয়টা যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে উন্নতি কোণ অবনতি কোণ চেনা খুবই সহজ হবে। ঠিক আছে, তাহলে উন্নতি কোণের ডেফিনিশন এবং অবনতি কোণের ডেফিনিশন আশা করি এখান থেকে ক্লিয়ার। শুধু ডেফিনিশন ক্লিয়ার হলে হবে না, বিষয়টা আমাকে অ্যানালাইসিস করতে হবে, বুঝতে হবে উন্নতি কোণ কি অবনতি কোণ কি। সো উন্নতি কোণ এবং অবনতি কোণ যদি আমরা বুঝে থাকি তাহলে এখন আমরা কিছু বিষয় আমরা একটু অ্যানালাইসিস করি। সেটা হচ্ছে এই যে গাছের উচ্চতা যেটা এবি, যেটাকে আমরা উলম্ব রেখা বলেছি, অর্থাৎ সেটাই হচ্ছে আমার কাছে লম্ব। কেন লম্ব? কারণ কোন একটা ভূমির সমান্তরাল কোন একটা রেখা হরিজন্টাল লাইনের সাথে যে ভার্টিক্যাল লাইন, যেটাকে এই জন্য ভার্টিক্যাল লাইন বলা হয়েছে কারণ এখানে গাছের সেই গোড়াতে সেটা কত ডিগ্রি কোণ তৈরি করবে? 90 ডিগ্রি কোণ তৈরি করবে। আর এই 90 ডিগ্রি কোণ তৈরি করাতে এই এ বি সি গাছের শীর্ষ থেকে এই সি বিন্দু পর্যন্ত যে রেখাটা এসি সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু। সুতরাং এ বি সি একটা সমকোণী ত্রিভুজ।
এখানের মধ্যে যে ত্রিভুজটা তৈরি হয়েছে সেটা নিশ্চয়ই এবিসি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে বসে আছে। তাহলে এবিসি এই সমকোণী ত্রিভুজে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে ত্রিভুজ বলে, যেটা আমরা 9.1 9.2 এই বিষয়গুলো আলোচনা করেছি। ঠিক আছে, আর এই অনুপাত সংক্রান্ত কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই 9.1 9.2 ভিডিওগুলো দেখবেন, ত্রিমিতীয় অনুপাতের আরো ভালো লাগবে। ঠিক আছে, তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে এখানে নিশ্চয়ই। তাহলে এই যে গাছের উচ্চতা তাকে আমরা লম্ব বলবো, থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বা বিপরীত বাহু বলে বা পারপেন্ডিকুলারও বলে। ঠিক আছে, তাহলে এবি নিশ্চয়ই আমার কাছে লম্ব, এবং কি থিটা কোণ, এখানে থিটা কোণটা যে কোণটাকে আমি ইন্ডিকেট করলাম সেটাই হচ্ছে আমার কাছে অ্যাঙ্গেল, সেটাই হচ্ছে আমি থিটা বলছি আর কি, অর্থাৎ 30 ডিগ্রি। সি কোণটা, ঠিক আছে, তো সি কোণের যে কোণটাকে আমি ডিনোট করব, সি কোণের বিপরীত বাহু এই হচ্ছে এবি বিপরীত বাহু, যাকে আমি লম্ব বলবো। আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু যাকে আমি অতিভুজ বা হাইপোটেনাস বলবো। এবং এই যে ভূমি যেটা বিসি সেটাই হচ্ছে আমার কাছে ভূমি বলবো। ঠিক আছে, যা অ্যাডজেসেন্ট সাইড বলবো, অর্থাৎ সন্নিহিত বাহু বলবো। তো 30 ডিগ্রি থিটা কোণ যেখানে তৈরি করে সেই সমান্তরাল রেখা সে সবসময় কি হবে, ভূমি হবে। ওকে, সো ভূমি অতিভুজ লম্ব। তো এটা যদি হয়ে থাকে তাহলে এই এবিসি সমকোণী ত্রিভুজটা যদি আমি এখানে আবার পুট করি, ঠিক আছে, আমি যদি এখানে আবার পুট করি দেখা যাচ্ছে যদি এটা হয় 30 ডিগ্রি, ঠিক আছে, সো এটা কত ডিগ্রি হবে তাহলে, মানে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হবে দেখেন। আবার এটা অবনতি কোণ না, অবনতি কোণ কিন্তু উন্নতি কোণ আর অবনতি কোণ সমান্তরাল ভূমির সমান্তরাল রেখার সাথে কোণ তৈরি করে। দেখেন অনেক কিন্তু এটা ভুল করে, এটাকে অবনতি কোণ বলে, এটা কিন্তু অবনতি কোণ না, দেখবেন। তাহলে এটা কত ডিগ্রি হবে, এটা যদি 30 ডিগ্রি হয় এটা হবে কত ডিগ্রি, 60 ডিগ্রি। কিভাবে বুঝলাম, ত্রিভুজের 3 কোণের সমষ্টি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এটা যদি হয় 90 ডিগ্রি, বাকি দুইটার যোগফল 90 ডিগ্রি হবে, আর বাকি দুইটার যোগফল যদি 90 ডিগ্রি হয়, এটা যদি হয় 30 ডিগ্রি তাহলে এটা হবে 60 ডিগ্রি। আর এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে দেখা যাচ্ছে ভূমি বড় হবে, লম্ব ছোট হবে। বিষয়টা ভেরি সিম্পল। বিষয়টা হচ্ছে দেখেন, এটাই হচ্ছে একটা ত্রিভুজ, এই হচ্ছে অবস্থা। আমি আর একটু সুন্দর করে আঁকি। এটা যদি হয় 30 ডিগ্রি, এটা নিশ্চয়ই 60 ডিগ্রি হবে। আর 60 ডিগ্রি যদি হতে হয় তাহলে ভূমি থেকে লম্বটা কি হবে, ছোট হবে, অর্থাৎ ভূমি লম্ব থেকে বড় হবে। এখন এই কোণটাকে যদি আমি এই সি বিন্দুর কথা চিন্তা করছি, তো এখন যদি আমি ডি বিন্দুতে চলে আসি, বা এটা যদি সি বিন্দু, এটা যদি বি বিন্দু, এটা যদি এ বিন্দু হয়, আমি যদি এখন এখানে কোণটা তৈরি করি ডি বিন্দুতে, দেখেন এখন কিন্তু এখানে ছিল আগে 30 ডিগ্রি, দেখেন এখানে কিন্তু কোণটা ছোট হয়ে গেছে, আর এই কোণটা আরো বড় হয়ে যাচ্ছে। আমি যদি আরো দিকে নিয়ে আরো বড় হয়ে যাচ্ছে। এখন দেখেন এখন ভূমি কত ছোট দেখছেন। তার মানে যখন এখানে ভূমি ছোট হয়ে গেছে কিন্তু কোণটা বড় হয়ে গেছে, 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে। যখনই 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে, যখন আপনি 60 ডিগ্রি কোণ তৈরি করবেন, যেখানে থিটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি কোণ তৈরি করবেন, সেখানে অর্থাৎ এই বিসি ভূমিটা ছোট হয়ে যাচ্ছে আর লম্বটা বড় হয়ে যাচ্ছে। তার মানে আমরা কি বলতে পারি না, 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি লম্ব থেকে বড় হবে, ভূমি লম্ব থেকে বড় হবে 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে। আর 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব ভূমি থেকে বড় হবে। ক্লিয়ার? আচ্ছা, যদি কোণটা এরকম হয় যে এরকম, এটা 45 ডিগ্রি কোণ তৈরি করেছে, এই কোণটা সি কোণ, এটা বি, এটা এ। যদি এটা 45 ডিগ্রি হয়, এটা তো 90 ডিগ্রি এবিসি সমকোণী ত্রিভুজে, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, বাকি দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হতে হবে। তো এটা তো 45 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে, এটাও 45 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয়, এটাও 45 ডিগ্রি। আর তখন যে ত্রিভুজের দুইটি কোণ একই, সেটা কি হবে, সেটা অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ হবে, অর্থাৎ আইসোসেলেস ট্রায়াঙ্গেল হবে।
এ বি আর বিসি কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। আর এ বি আর বিসি যদি সমান হয়ে যায় তাহলে ভূমি আর লম্ব সমান হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি না যে 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব আর ভূমি কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। বিষয়টা আমরা বুঝতে পারছি তো নাকি? অর্থাৎ 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে যেহেতু 45 ডিগ্রি তার দুইটা বাহু সমান হয়ে যায়, বি আর বিসি সমান হয়, তো লম্ব এবং ভূমি সমান হয়ে যাবে। আর 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে যে কোণটাকে আমি ইন্ডিকেট করব, 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি লম্ব থেকে বড় হবে, 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি লম্ব থেকে ছোট হবে, অর্থাৎ লম্ব ভূমি থেকে বড় হবে। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। আর কোনটা লম্ব কোনটা ভূমি সেটা চিনব কিভাবে? যেখানে কোণ তৈরি হবে, যেই কোণটাকে আমাকে ডিনোট করবে সেই কোণটার উপর মেজারমেন্ট করে আমরা লম্ব ভূমি বের করব। থিটা কোণের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব। তাহলে আমি যদি এখন এরকম একটা ত্রিভুজ ধরি, মনে করেন এইটা একটা ত্রিভুজ ধরলাম, ঠিক আছে? সেটা হচ্ছে বি ডি ই, এটা একটা ত্রিভুজ ধরলাম। আমাকে এখানে কোনটা বলছে যে কোণ তৈরি করছে এখানে বি ডি ই, এটা মনে করেন 30 ডিগ্রি বা এটা মনে করেন 60 ডিগ্রি। তো এখানে লম্ব কোণটা ভূমি কোণটা যেগুলো আমরা আগেও আলোচনা করেছি, যেগুলো আমাদের এখন লাগবে। দেখেন এখানে যে কোণটাকে ইন্ডিকেট করা হয়েছে সেই কোণটা হচ্ছে আমার ডিনোট করা, এটাই আমার কোণ এই ত্রিভুজের, এটাই হচ্ছে আমার থিটা কোণ, ঠিক আছে? তো এই কোণের যে কোণটাকে ডিনোট করা হবে সেই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। এই বিডিই ত্রিভুজের জন্য এই বি হচ্ছে আমার কাছে লম্ব আর বিডি হচ্ছে আমার কাছে ভূমি, ডি হচ্ছে অতিভুজ, যেটা আমরা আগেও আলোচনা করেছি। তাহলে ভূমি অতিভুজ সবসময় ঠিক থাকে, 90 ডিগ্রি কোণের বিরুদ্ধ অতিভুজ থাকে। তো লম্ব এবং ভূমি ডিনোট করে কার উপরে? কোণের উপরে। কোণের সাথে সবসময় ভূমি থাকে। আর কোণের বিপরীত বাহু হচ্ছে এটাই বি বাহু, কোণের বিরুদ্ধ বাহু, আর বিরুদ্ধ বাহুটাই হচ্ছে আমার কাছে লম্ব, ঠিক আছে? যে কোণটা যেমন এখানে 30 ডিগ্রি, এই কোণের বিপরীত বাহু এটা হচ্ছে আমার কাছে লম্ব। আশা করি এইটাও আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত আশা করি 9.1 9.2 দেখেই তো দূরত্ব উচ্চতা করতেছেন। তারপর আমি একটু করে হিন্টস দিচ্ছি যে আমাদের সেই অনুপাতগুলোকে আমাকে ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে আমাদের 6টা অনুপাত, তার মধ্যে মুখ্য অনুপাত বলে আমরা সাইন কস ট্যান কে, আসলে আমি বলেছি সেটা সাইন সেক এবং ট্যান কে মুখ্য অনুপাত বলা দরকার, যেটা আমার পর্বগুলোতে ত্রিকোণ অনুপাতের পর্বগুলোতে সেই বিষয় নিয়ে বলা হয়েছে। আমি একটু সিম্পল উদাহরণ দিচ্ছি যেগুলো সবগুলো আমাদের লাগবে। তাহলে সাইন থিটা সমান আমরা কি জানি? সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। এটাকে আবার মনে রাখার সুবিধার্থে আমি বলেছি এটাকে লৌতি বলার জন্য, লম্ব বাই অতিভুজ। এরপরে cos থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? এগুলো যদি বিস্তারিত আরো একটু জানতে চান অবশ্যই ত্রিকোণমিতিক অনুপাত Math.24 এর প্লেলিস্টে ঢুকে ত্রিকোণমিতিক অনুপাতের ভিডিও প্লেলিস্টে বের করে নেবেন। ঠিক সেখান থেকে এগুলো সবগুলো বিস্তারিত আলোচনা আছে। কেন এটা ভূমি অতিভুজ হলো, এটার নাম সাইন থিটা কেন, এটার নাম cos থিটা কেন, বিস্তারিত সবগুলো বলা আছে। তো cos থিটার সমান আমরা জানবো সেটা হচ্ছে ভূতি, ওকে, সাইন cos tan, ওকে। এই লতিভূত এগুলো রূপকত্বের কথাগুলো বলতেছি। সাইন থিটা সমান লম্ব অতিভুজ আর cos থিটা ভূমি অতিভুজ। দেন tan থিটা সমান লম্ব বাই ভূমি, ওকে, লম্ব বাই ভূমি। আশা করি বুঝছি। এইটাকে আপনি চাইলে লঘু লিখতে পারেন, লঘু। তাহলে সাইন থিটা যদি হয় লতি, তাহলে কোসেক থিটা সমান কি হবে? তাহলে সাইন থিটা সমান যদি এটা হয় তাহলে কোসেক থিটা সমান হবে অতিভুজ বাই লম্ব। এটা হচ্ছে ভূতি, ঠিক আছে? মনে রাখার সুবিধার্থে বলতেছি। তাহলে cos থিটা সমান যদি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে cos থিটার sec থিটা সমান কি হবে? sec থিটা সমান অতিভুজ বাই কি? অতিভুজ বাই ভূমি। এগুলো আশা করি আপনারা দেখেছেন বা জানেন। অর্থাৎ এটা হবে ত্রিভুজ। তাহলে tan থিটা সমান যদি এটা হয় তাহলে cot থিটা সমান হবে ভূমি বাই লম্ব।
যাকে বলে ভূমি। তো আমি মনে করি এগুলো আপনারা জেনেছেন, যদি এখন কি সবকিছু বুঝেন এগুলা, যদি না বুঝে থাকেন ট্যান কোথা থেকে আসছে, কস কোথা থেকে আসছে, এই সবগুলো অনুপাত নিয়ে আমার ভিডিও আছে, ত্রিকোণমিতি অনুপাত প্লেলিস্টে ঢুকলে আপনি এগুলো পেয়ে যাবেন। তাছাড়া আমি চেষ্টা করবো অনুপাতগুলোর লিঙ্ক গুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে দিয়ে দিতে। তো sin θ সমান যদি লম্বায় অতিভুজ হয় তাহলে sin θ সমান 1 cosec θ, cosec θ সমান 1 sin θ, cos θ সমান 1 sec θ, তাহলে sec θ সমান 1 cos θ, tan θ সমান 1 cot θ, cot θ সমান 1 tan θ। আবার tan θ সমান আমরা কি জানি sin θ cos θ, সুতরাং cot θ সমান cos θ sin θ। এইটা একটা গেল। আর অনুপাতগুলো অবেদাবলী, তিনটে অবেদাবলী যেটা আপনারা জানেন, sin square θ plus cos square θ equal to 1, sec square θ minus tan square θ equal to 1, cosec square θ minus cot square θ equal to 1। এগুলোর সবগুলো ভিডিও আছে, চাইলে আপনি দেখতে পারেন। তো এগুলো সবগুলো আমরা এখানে ব্যবহার করব, ইউজ করব। এরপরে নবশিক 2 যে আমরা একটা চার্ট তৈরি করেছি, চার্টটা একটা অর্থাৎ ত্রিকোণমিতির ডিগ্রির মাপগুলো, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতি অনুপাতগুলো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত মনে রাখার আমি 3টা কৌশল দেখা দিয়েছি, চাইলে সেটা দেখতে পারেন। 3টি সহজ কৌশলে ত্রিকোণমিতি অনুপাতের মান, যেটা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা অনেকেই জানি যে এমএস ক্যালকুলেটরে কিন্তু ডেসিমাল মান আসে, অর্থাৎ দশমিক মান আসে, ভগ্নাংশ আসে না, কিন্তু ভগ্নাংশ আসার প্রসেসিং ওখানে আমি দেখিয়ে দিয়েছি। এবং কি হাতের আঙ্গুলের মাধ্যমে কিন্তু ডিগ্রি মানগুলো মনে রাখা যায়। তাছাড়া আমি একটা চার্ট করেছি, যে চার্টটা এখন দেখাতে পারি, এখন একটা আলি দেখাচ্ছি, চাইলে দেখতে পারেন। তো সেটা আপনি কিভাবে করতে পারেন দেখেন, মনে রাখার সুবিধার্থে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, ঠিক আছে, এরপর হচ্ছে 45 ডিগ্রি, এরপর হচ্ছে 60 ডিগ্রি, এরপর হচ্ছে 90 ডিগ্রি লিখে ফেলবেন। এরপর যে কাজটা করবেন 0 1 2 3 4 সবাইকে 4 দিয়ে ডিভাইড করে দেন, সবাইকে 4 দিয়ে ডিভাইড করে দেন, 4 দিয়ে ডিভাইড করে দেন, সবার উপরে রুট দেন, সবার উপরে রুট দেন, সবার উপরে রুট দেন, সবার উপরে রুট দিলেন। ওকে, এরপরে রুট দেওয়ার পরে এটাকে কেন করছি, আমি অনুপাতগুলো মনে রাখার সুবিধার্থে এই টেকনিকটি ইউজ করছি। সো এখানে যদি প্রথমে যে মানটা বের হবে সেটা হচ্ছে sin, 4 দিয়ে 0 কে ভাগ করলে 0 এর উপর রুট থাকলে 0, তার মানে sin 0 ডিগ্রির মান হচ্ছে কত, 0। তাহলে এখানে আসবে কত, হাফ। এই যে দেখেন 1 উপর স্কয়ার করলে রুট, 2 উপর স্কয়ার করলে রুট চলে যাবে, এখান থেকে পাইছি আমি হাফ, তাহলে sin 30 ডিগ্রির মান হাফ। এরপরে এটা পাবো 1/√2, ঠিক আছে, এই যে 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, সুতরাং 1/√2। এখানে পাবো √3/2, 2 উপর স্কয়ার করলে স্কয়ার কাটা যাবে, √3 উপর থেকে যাবে, 4 কে 4 দিয়ে ডিভাইড করলে 1, 1 উপর রুট থাকলে 1। তাহলে এখানে যে আমি sin এর মানগুলো আনছি, sin 0 ডিগ্রি মান 0, sin 30 ডিগ্রি মান হাফ, sin 45 ডিগ্রি মান 1/√2, sin 60 ডিগ্রি মান √3/2, sin 90 ডিগ্রি মান 1, এটা কোথা থেকে আনছি, এই প্রসেসিং থেকে আনছি। এখানে কোনো কিছু মুখস্থ করিনি, ঠিক আছে, মুখস্থ করার প্রয়োজনও হচ্ছে না। ওকে, এরপরে sin cos, এই sin এর মান এইভাবে আছে, তো তাকে আপনি এইভাবে উল্টেই দেন, তাহলে সেটা হয়ে যাবে cos 1/√3/2, 1/√2 হাফ 0। জাস্ট sin এর মানটাকে উল্টিয়ে লিখলেই cos হয়ে যাবে। এরপরে cos তো গেল, এরপর হচ্ছে tan। তো tan এর সমান আমরা কি জানি, sin θ বাই cos θ। তাহলে sin কে cos দিয়ে ভাগ করলে কত পাবো, 0 কে 1 দিয়ে ডিভাইড করলে 0, এইটাকে এইটা দিয়ে ডিভাইড, হাফ কে √3/2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 1/√3, 1/√2 কে যদি 1/√2 দিয়ে ডিভাইড করি তাহলে পাবো 1। এই ভগ্নাংশটাকে এই ভগ্নাংশকে যদি ডিভাইড করি তাহলে পাবো √3, আর 1 কে 0 দিয়ে ডিভাইড করলে তাহলে আমরা বলি সেটাকে আনডিফাইন্ড। ওকে, আনডিফাইন্ড। এই 1 কে 0 দিয়ে ভাগ করলে আনডিফাইন্ড কেন, সেটার আমার একটা ভিডিও আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। 1 কে 0 দিয়ে ভাগ করলে আনডিফাইন্ড কেন, অর্থাৎ অসংজ্ঞায়িত কেন, ঠিক আছে। এরপরে tan, tan কে যদি আমি উল্টিয়ে লিখি তাহলে হয়ে যাবে cot, তাহলে আনডিফাইন্ড, ঠিক আছে। এরপরে √3, এরপরে 1, 1/√3, এরপর হচ্ছে 0, এইটা হবে cot, তাহলে tan cot, এরপর হচ্ছে sec। তো sec সমান আমরা কি জানি, 1/cos, তাহলে এখানে cos এর যে মানটা সেটা দিয়ে 1 কে ভাগ, 1 হবে, এটা যেটা সেটাকে দিয়ে 1 কে ভাগ, তাহলে 2/√3 হয়ে যাবে উল্টে গেলে, ঠিক আছে। তো এটা দিয়ে 1 কে ভাগ তাহলে √2 হয়ে যাবে, এটা দিয়ে 1 কে ভাগ করলে এটা 2 হয়ে যাবে, এটা দিয়ে 1 কে ভাগ করলে আবার আনডিফাইন্ড চলে আসবে। ওকে, সো এ হবে sin cos, tan cot sec, এরপর হচ্ছে cos sec। sec এর যে মানটা আসছে তাকে উল্টিয়ে লিখেন আনডিফাইন্ড, এটা হবে আনডিফাইন্ড, এরপরে 2, এরপরে √2, এরপরে 2/√3, ঠিক আছে, এরপর হচ্ছে যে 1।
এই বিষয়গুলো আমাদের লাগবে, ঠিক আছে। সো এগুলো ভেরি সিম্পল, যদি প্রয়োজন হয় চাইলে আপনি এগুলো আরেকটু দেখে নিতে পারেন বিস্তারিত দেখার জন্য। এই বিষয়গুলো আমাদের লাগবে আর কি, ওকে।